দর্শক, হামজা চৌধুরী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছেছেন। তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেটি 9টা 40 মিনিটে ঢাকায় এসে অবতরণ করে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানবন্দর থেকে বের হবেন। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি একেবারে টিম হোটেলে দলের সঙ্গে যেয়ে যোগ দেবেন। অর্থাৎ এখান থেকে তিনি রাজধানীর যে 5 তারকা হোটেল রয়েছে ইন্টারকন্টিনেন্টাল, সেখানে গিয়ে তিনি দলের সঙ্গে যুক্ত হবেন। তারপর আগামীকাল তিনি দলের সঙ্গে অনুশীলন করবেন তার সতীর্থ যারা রয়েছে তাদের সঙ্গে। তাছাড়াও কালকে দুপুর 1টায় একটি সংবাদ সম্মেলন রয়েছে, সেখানে কোচ ক্যাপ্টেন অংশগ্রহণ করবেন। এটা নিশ্চিত বলা যায়, এখন তাকে রাখা হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু নিশ্চিত নয়। সন্ধ্যা 7টায় তিনি বসুন্ধরা কিংস অ্যারেনায় তার সতীর্থদের সঙ্গে অনুশীলন করবেন। কালকের দিনটাই তিনি অনুশীলন করে পরের দিন একেবারে দলের সঙ্গে তিনি ভারতের শিলংয়ে যাবেন। সেখানে তিনি জেএফসি এশিয়ান কাপ বাছে ভারতের বিপক্ষে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে তিনি দলের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে তার অভিষেক ঘটবে এই ম্যাচের মাধ্যমে। হামজা চৌধুরী গতকাল সিলেটে এসেছেন একেবারে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে। তারপর তিনি তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তার এলাকার মানুষ বা সিলেটবাসী যারা রয়েছেন তারা তাকে সংবর্ধনা দিয়েছেন। কালকে আমরা যেই একটা জনসমুদ্র দেখেছিলাম এই সিলেটে বা হবিগঞ্জে, সেটা ঠিক উল্টো চিত্র কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে সমর্থক একেবারে নেই বললেই চলে, ছিটেফোঁটাও নেই। আর তার চেয়ে বেশি আসলে গণমাধ্যম কর্মী। গতকাল আমরা যেই ভিড়টা দেখেছিলাম বিমানবন্দরের মধ্যে, আজকেও ঠিক একই ভিড়। কালকে যদিও মিডিয়া সেশন ছিল, তিনি বিমানবন্দর থেকে বের হয়েই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। সেখান থেকে তিনি বাসায় গিয়েছেন প্রায় 2 ঘন্টা সময় নিয়ে সড়ক পথে। সেখান থেকে তিনি অনেকক্ষণ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তার এক ধরনের মত বিনিময় হয়েছে। তাছাড়াও তিনি তার যেই গ্রামের মানুষ রয়েছেন তাদের সঙ্গে আসলে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। তাকে একটা সংবর্ধনাও, ছোটোখাটো একটা সংবর্ধনাও সেখানে দেওয়া হয়েছে। বলতে গেলে একেবারে ব্যস্ত একটা সময় তিনি পার করেছেন এই সিলেটে আসার পর থেকে। তার যে হবিগঞ্জের বাহুবলের যে তার পৈতৃক নিবাস রয়েছে সেখানে তিনি ব্যস্ত সময় পার করেছেন। তার পরিবার কিংবা আত্মীয় স্বজন বা তার সমর্থক তার যারা রয়েছে তারা তাদের সঙ্গে তিনি ব্যস্ত সময় পার করেছেন। খুব অল্প দিনের জন্য তিনি বাংলাদেশে এসেছেন, অর্থাৎ আজকে তিনি ঢাকায় আসছেন। ঢাকা থেকে তিনি আগামীকালই দলের সঙ্গে একবার অনুশীলন করে পরের দিন তিনি অর্থাৎ 20 তারিখ তিনি ভারতে চলে যাবেন। সেখান থেকে তিনি সরাসরি আবারও ইংল্যান্ডে চলে যাবেন। তিনি গণমাধ্যমে বলেছেন যে একটু বেশি সময়ের জন্য তারও আসার আগ্রহ রয়েছে বাংলাদেশে। তার ক্লাবের তিনি শেফিল্ড ইউনাইটেডে খেলছেন, সেখানে তার ব্যস্ততা রয়েছে অনেক। সেই ব্যস্ততার মাঝেও তিনি আসার চেষ্টা করবেন, সেটা তিনি বলেছেন। বা বেশি সময় তিনি বাংলাদেশে থাকার চেষ্টা করবেন। সামনে জুন মাসে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচেও তিনি বাংলাদেশে আসবেন। সেই সময়টাতে তিনি বেশিক্ষণ থাকার চেষ্টা করবেন, সেই কথাটা তিনি গতকাল বলেছিলেন। তাছাড়াও এত অল্প দিনের জন্য এসে হামজা কিন্তু একেবারে বিশ্রামের তেমন সুযোগ পাচ্ছেন না। বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগে একটা প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলবে। তিনি স্বাভাবিকভাবেই বাংলাদেশে আসার পর থেকে তাকে নিয়ে দর্শকদের যে উন্মাদনা, দর্শকদের যে ভালোবাসা তার প্রতি, হামজা চৌধুরী বাংলাদেশে এসেছেন সেটা একটা উৎসবে পরিণত হয়েছে বলা চলে। বিশেষ করে আমরা সিলেটে গতকাল যেটা দেখেছি, বাংলাদেশে আসলে ঢাকার মধ্যে কেমন আয়োজন থাকবে সেটা এখনও মানে বিমানবন্দর দেখে আসলে বোঝার উপায় নেই। তিনি টিম হোটেলে যাবেন, সেখানকার অবস্থা কী সেটা এখনও জানা যাচ্ছে না। কিংবা তাকে কালকে যে অনুশীলনে রাখা হবে বা অনুশীলনে যে তিনি অংশ নেবেন সেখানে কেমন দর্শক থাকবেন। যদিও সেখানে নিরাপত্তা বেষ্টনী থাকবে অনেক, স্বাভাবিকভাবেই তার নিরাপত্তা ব্যাপারটি বাহুফে অবশ্যই মাথায় রাখবে। তো সেই হিসেবে দর্শকদের জন্য কোনো দর্শকদের জন্য কোনো সেশন থাকবে কিনা সেটা কিন্তু এখনও বাহুফের তরফ থেকে জানানো হয়নি। কারণ সময় খুবই কম। হামজা চৌধুরী মাত্র 2 থেকে 3 দিনের জন্য তিনি এখানে এসেছেন। সেই ক্ষেত্রে তার ব্যাপারে দর্শকদের স্বাভাবিকভাবে আগ্রহ অনেক বেশি। কিন্তু তার যে ব্যস্ততা, ক্লাবের যে ব্যস্ততা, সেই ব্যস্ততার কারণে বেশি দিন তিনি থাকতে পারবেন না আসলে এখানে। হামজা চৌধুরীর অনেক বছর যাবত তার বাংলাদেশের হয়ে খেলার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু 4 থেকে 5 বছর আগে শুরু হয়েছিল। তার ইচ্ছার কারণেই তিনি ইচ্ছা পোষণ করেছিলেন, তারপর থেকেই কিন্তু বাহুফে কাজ শুরু করে 4 থেকে 5 বছর সময় নিয়ে। তার যেই অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু অবসান হয়ে গেছে। তার সঙ্গে কিন্তু বাংলাদেশের মানুষের যে অপেক্ষার অবসান সেটাও কিন্তু ঘটেছে গতকালই। হামজা চৌধুরী আগেও বাংলাদেশে এসেছেন, কিন্তু
এভাবে কখনো আসেননি যে বাংলাদেশের হয়ে খেলার জন্য। বাংলাদেশের হয়ে খেলার জন্য তিনি এবারই প্রথম আসলেন। তার আগে ঠিক 11 বছর আগে তিনি বাংলাদেশে এসেছিলেন, বা তার যে পৈতৃক নিবাস রয়েছে সেখানে তিনি আগেও এসেছেন অনেকবার, বেশ কয়েকবার এসেছেন তিনি বলেছেন, কিন্তু এরকম আশা কখনো হয়নি। এবারের আশাটা আসলেই একটু ভিন্ন, সেটা কিন্তু তিনি টের পেয়েছেন এই বাংলাদেশে আসার মধ্য দিয়ে। বাংলাদেশের মানুষ যে তাকে কতটা ভালোবাসে সেটার প্রমাণ কিন্তু তিনি পেয়েছেন। যদিও একটু বিমানবন্দরে তার আসার পর থেকে তিনি ইংল্যান্ডে থাকেন, অন্যরকম একটা পরিবেশে তিনি বড় হয়েছেন। বাংলাদেশে আসার পর কিন্তু তিনি এরকম একটি সংবর্ধনা বা এরকম অভিজ্ঞতার সাক্ষী কিন্তু কখনোই হননি। এবারই তিনি প্রথম হয়েছেন। যদিও সব কিছু তিনি মেনে নিয়েছেন, বা তিনি খুবই সাবলীলভাবে কালকে কথা বলেছেন, বাংলাদেশের মানুষকে তার ভালোবাসার কথা তিনি জানিয়েছেন, তার ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ দলকে নিয়ে। তিনি এটাও জানিয়েছেন যে ভারত ম্যাচ নিয়েই নয়, একেবারে তিনি তার দল নিয়ে ভাবছেন, বাংলাদেশকে একটা এশিয়ান পর্যায়ে একটা ভালো অবস্থানে তিনি নিয়ে যাওয়ার স্বপ্ন কিন্তু দেখেন। কালকে যেই গণমাধ্যমের সঙ্গে তার অনেকক্ষণ কথা হয়েছিল, সেখানে তার জার্সি নিয়েও কথা হয়েছে। তিনি 8 নাম্বার জার্সিতে খেলার ব্যাপারে ইচ্ছে পোষণ করেছেন। সেই ব্যাপারে যদিও এখন পর্যন্ত কোনো কিছু নিশ্চিত জানানো হয়নি বাফুফের তরফ থেকে তিনি 8 নাম্বার জার্সিতে খেলবেন কিনা। যেহেতু ইচ্ছা পোষণ করেছেন, ধরে নেওয়া যেতে পারে তিনি 8 নাম্বার জার্সিতে বাংলাদেশের হয়ে খেলছেন। তাছাড়াও বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের 8 নাম্বার জার্সিতে খেলেন চন্দন রয়। আগে মামুনুল খেলেছেন, আমরা দেখেছি। মামুনুল অবসরে আছেন, চন্দন রয় রানিং প্লেয়ার। এখন তার বদলে হয়তো বাফুফে বা টিম ম্যানেজমেন্ট হয়তো হামজাকেই 8 নাম্বার জার্সিটা দেবে। হামজার পরিবারের কথা যদি একটু বলি, হামজার বাবা মা কিংবা হামজার স্ত্রী সন্তান তারা সবাই কিন্তু বাংলাদেশে এসেছেন। তার সঙ্গে ঢাকার যে বিমানবন্দর, সেখানে আমরা এখন মতো হয়তো দেখতে পারিনি, অধীর আগ্রহে বসে আছেন গণমাধ্যম কর্মী বলি বা কিছু সমর্থক যদি বলি, তারা অপেক্ষা করছেন। বা বিমানবন্দরে কর্মরত যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারাও এখানে তার নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। সেই সন্ধ্যা থেকেই আমরা দেখছি। তো তার সঙ্গে হয়তো তার অনুশীলন দেখার জন্য তার পরিবারের মানুষজন সেখানে উপস্থিত থাকবেন, কিংবা হোটেলে হয়তো তার পরিবারের মানুষজনও তার সঙ্গে আসবেন, সেরকমটাই আমরা শুনতে পেরেছিলাম। তবে আমরা যেটা শুরুতে জেনেছিলাম যে বাফুফের নির্বাহী কমিটির দুজন সদস্য তাকে রিসিভ করতে, বা তার সে বিমান থেকে নামার পর তার পরিবার বা তাকে রিসিভ করতে দুজন নির্বাহী সদস্য থাকবেন, একজন জাকির হোসেন চৌধুরী, আরেকজন সাইদ হাসান কানন। সেটা আমাদেরকে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছিলেন যে তিনি সেখানে এই দুইজন তাকে রিসিভ করবে। যদিও আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি, হয়তো তারা বিমানবন্দরের ভেতরে আছেন, বা তারা আসছেন কিনা সেটাও এখন পর্যন্ত এই বাইরে থেকে নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু হামজা আসছেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একেবারে জোরদার করা হয়েছে, ভেতরেও আসলে প্রবেশ করা যাচ্ছে না। তো হামজা এখান থেকে এসে, আমরা গতকাল শুনেছিলাম যেটা এখান থেকে তিনি ব্রিটিশ হাই কমিশনে যেতে পারেন, কিন্তু এখন যেটা জানতে পারলাম যে 9:40 তার বিমান ঢাকায়, তাকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করার পর তিনি কিন্তু একেবারে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। বা তিনি বলছিলেন যে তার দলের সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি, তার কোচের সঙ্গে তার মানিয়ে নেওয়ার বিষয়টি সিলেটের ভাষায় তিনি বাংলায় কথা বলেছিলেন, যে খুব সহজেই হয়তো তিনি তার যেই সতীর্থ রয়েছে তাদের সঙ্গে তিনি মানিয়ে নিতে পারবেন, তার জন্য খুব কঠিন কিছু হবে না। বা তার জন্য আসলে অধীর অপেক্ষায় বসে আছেন তার সতীর্থ প্লেয়ার যারা রয়েছেন, তাদেরও আসলে স্বপ্ন যে হামজার মতো একজন প্লেয়ার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, তার সঙ্গে তারা খেলবেন, বা তার সঙ্গে তারা ড্রেসিং রুম শেয়ার করবেন, কিংবা একই মাঠে একই দলে একই জার্সিতে তারা খেলবেন হামজার সঙ্গে। সেটাও তাদের জন্য আসলে স্বপ্ন, বা তারাও তার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। সেই কথাও কিন্তু আমরা এই গত কয়েক মাসে আমরা জানতে পেরেছি। হামজা যখন থেকেই স্বাভাবিকভাবেই যে একটা দেশ থেকে আরেকটা দেশের হয়ে নাগরিকত্ব পাওয়া, কিংবা সেই দলের জার্সি গায়ে জড়িয়ে খেলা, এটা সময়ের ব্যাপার, খুব সহজেই সেটা সম্ভব হয় না। তো দীর্ঘ সময়ের পর যে আমরা শুনেছিলাম যে হয়তো মালদ্বীপ ম্যাচেই, গেল বছর মালদ্বীপ ম্যাচেই হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারেন, কিন্তু নানা জটিলতা থাকায় সেটা কিন্তু সম্ভব হয়নি। তবে ভারত বাংলাদেশের যে জয়রত, একটি বড় একটি ম্যাচ, বিগ ম্যাচ, সেই বিগ ম্যাচের মাধ্যমে হামজার যেহেতু অভিষেক হচ্ছে বাংলাদেশের জার্সিতে, সেটা কিন্তু অবশ্যই একটা বড় পাওয়া বাংলাদেশের জন্য। কিংবা আমরা যেটা শুনেছি যে ভারতের হয়ে কিন্তু এরই মধ্যে সুনীল ছেত্রী, তিনি অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন। ভারতের অন্যতম বা এশিয়ার অন্যতম সেরা প্লেয়ার সুনীল ছেত্রী, তারাও এই সুনীল ছেত্রীকে নিয়ে ছক কষছে বাংলাদেশ ফুটবল টিমকে কিভাবে হারানো যায়।
বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ 2003 সাল থেকে ভারতের বিপক্ষে কোনো ম্যাচ এখনও জিততে পারেনি। আমরা দেখেছিলাম যে কলকাতায় বাংলাদেশ একেবারে জয়ের বন্দরে পৌঁছে গিয়েও সেই ম্যাচটা কিন্তু ম্যাচের যে জয় সেই জয় কিন্তু হাতছাড়া হয়ে গেছে। সেই ম্যাচটা ড্র হয়েছে, বাংলাদেশ শেষ মতো সেই ম্যাচটা জিততে পারেনি। এবার কিন্তু একটি যে ম্যাচ রয়েছে এফসি এশিয়ান কাপ আছে আগামী 25 মার্চ, সেই ম্যাচে কিন্তু জেতার জন্যই বাংলাদেশ খেলবে। আমরা দেখছি যে সৌদিতে তারা কন্ডিশনিং ক্যাম্প করেছে বা অনুশীলন ক্যাম্প যেটা করেছে, অন্যান্য সময় দেখেছি এই ক্যাম্প খুব একটা কাজে লাগেনি, যদিও আমরা দেখেছি যে ক্যাম্পের পর যে মাঠের যে পারফরমেন্স সেটা কিন্তু আসলে আশা জাগানিয়া হয়নি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো এবারও কোচ প্রত্যাশা করছেন যে সৌদিতে যে ক্যাম্প করেছেন সেটা ভারত ম্যাচে তাদের কাজে দেবে। 12 দিনের যে ক্যাম্প তারা করেছেন, এই পর্যন্ত আমরা দেখেছি যে প্রায় 3বার হাবিয়ার কাবরেরার অধীনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সৌদিতে গিয়ে ক্যাম্প করেছে, এরকম প্রায় 2 সপ্তাহ সময় নিয়ে। এবারের যে ক্যাম্প এখানে বাংলাদেশ অন্যান্য আমরা দেখেছি যে অন্যান্য সময় বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ একটু বেশি খেলার সুযোগ পেয়েছে, এবার কিন্তু মাত্র একটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। আমরা তাদের ব্যাখ্যাও শুনেছি যে ইনজুরির কথা বিবেচনা করে খেলা হয়নি, যেটা টিম ম্যানেজমেন্ট যেটা জানিয়েছে ইনজুরির প্লেয়ারদের ইনজুরির কথা মাথায় রেখেই খুব বেশি ম্যাচ তারা খেলেনি। তবে একটা ম্যাচ নিয়েই তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন, তবে সেটা কতটুকু ফলপ্রসূ হবে সেটা কিন্তু মাঠের যে পারফরমেন্স সেটা আগামী 25 তারিখেই বোঝা যাবে। তো সবাই খেলার মধ্যে রয়েছেন, ইনফ্যাক্ট হামজাও খেলার মধ্যেই রয়েছেন। তিনি কিন্তু শেফিল্ড ইউনাইটেডের হয়ে 9টি ম্যাচ খেলেছেন, এরই মধ্যে সেই ম্যাচ খেলেই কিন্তু তিনি বাংলাদেশের বিমান ধরেছেন, বাংলাদেশে এসেছেন, অর্থাৎ তিনিও কিন্তু খেলার মধ্যেই রয়েছেন। তো হামজা বলি কিংবা জাতীয় দল অন্যান্য ফুটবলার বলি, প্রত্যেকেই কিন্তু মাঠের মধ্যে ছিলেন এতদিন, অর্থাৎ প্রত্যাশা করা যায় যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো হামজার মাধ্যমে বা হামজার দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে। যদি প্লেয়ারদের সঙ্গে হামজা মানিয়ে নিতে পারে বা বাংলাদেশ দলের প্লেয়াররা যদি হামজার সঙ্গে মানিয়ে নিতে পারে, তাহলে অবশ্যই ধরে নেওয়া যেতে পারে একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। তাছাড়াও যে ভারতও কিন্তু আমরা ভারতীয় মিডিয়ায় দেখেছি যে 10 দিন আগে ভারতীয় ন্যাশনাল টিম তারা কিন্তু ভারতের শিলংয়ে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ সেখানকার যেই আবহাওয়া সেখানকার যেই কন্ডিশন সেটার সঙ্গে মানিয়ে নিতে কিন্তু ভারতীয় জাতীয় দল সেখানে পৌঁছেছে। তারা সেখানে আরেকটি ম্যাচও খেলবে এই 25 তারিখের ম্যাচকে সামনে রেখে। তো ভারতের শিলংয়ের যে আবহাওয়া সেখানে খুব ঠান্ডা আমরা যতদূর জানি। তো বাংলাদেশ যে সৌদিতে অনুশীলন করেছে, যেহেতু মরুভূমির দেশ কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু মরুভূমি ছাড়াও অন্যান্য কিছু জায়গা রয়েছে যেখানে খুব ঠান্ডা আবহাওয়া রয়েছে। যে তায়েফে বাংলাদেশ অনুশীলন করেছে, হাবিয়ার ক্যাবরেরা কিন্তু জানিয়েছেন যে সেখানকার যে ওয়েদার সেটা কিন্তু খুবই ঠান্ডা, অর্থাৎ শিলংয়ের সাথে কিছুটা হলেও মিল রয়েছে। এতে করে বাংলাদেশের প্লেয়ার বলি কিংবা টিম ম্যানেজমেন্ট সবার জন্য আসলে সুবিধা হবে সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। এই জন্য তারপরও বাংলাদেশ 5 দিন আগে অর্থাৎ 20 তারিখ যদি রওনা হয়, বাংলাদেশের 25 তারিখে ম্যাচ, 20 তারিখ রওনা দিলে তখনই বাংলাদেশ জাতীয় দল সেখানে পৌঁছে যাবে, যেহেতু পার্শ্ববর্তী দেশ। সেই 5 দিন সময় বাংলাদেশ সেখানে অনুশীলন করবে, তারপরে সেখানকার যে কন্ডিশন সেটার সঙ্গে আসলে তাদেরকে মানিয়ে নিতে হবে। তারপর যেই ম্যাচ রয়েছে বা এফসি এশিয়ান কাপ আছে, বাংলাদেশকে আরও পথ পাড়ি দিতে হবে। আরও ভারত ম্যাচের পর আরও 5টির মতো ম্যাচ রয়েছে, সেখানেও আরও কঠিন প্রতিপক্ষ আছে। ভারতও সবচেয়ে বেশি শক্তিশালী প্রতিপক্ষ যদি র্যাঙ্কিংয়ের বিবেচনায় বলা হয়, অন্যান্য প্রতিপক্ষ আছে। তবে প্রথম ম্যাচে যদি ভালো একটি শুরু আনা যায় বা প্রথম ম্যাচ যদি জেতা যায়, তাহলে কিন্তু বাংলাদেশের পরবর্তী ম্যাচের জন্য বা পরবর্তী ম্যাচের ছক কষতে কিন্তু একটু সুবিধা হবে বা বাংলাদেশ নির্ভর থাকবে। আর এক্ষেত্রে হামজা চৌধুরীর মতো প্লেয়ার যেহেতু দলে যোগ দিয়েছেন, সেটা কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা। বাংলাদেশের প্লেয়ারদেরকেও তাদের উৎসাহ নিঃসন্দেহে সেখানে বাড়িয়ে দিবে তারা জাতীয় দলের হয়ে যদি হামজা চৌধুরী যোগ দেন। তো সেটা অনুমিতভাবেই বলা যায় যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে 25 তারিখের ম্যাচে, অর্থাৎ সব কিছু ঠিক থাকলে সেই বহুল প্রতীক্ষিত যে ম্যাচ সেখানে তিনি বাংলাদেশের জার্সিতে তার অভিষেক কিন্তু হয়ে যাবে। তো সেই ম্যাচে যদি হামজা চৌধুরী হোক বা অন্যান্য প্লেয়ারদের মাধ্যমে হোক, বা যেহেতু ফুটবল দলগত খেলা, 11 জন প্লেয়ার সেখানে খেলে থাকেন, হামজার সঙ্গে যদি সবাই মানিয়ে নিতে পারেন
তাহলে হয়তো বাংলাদেশের জন্য খুব সুবিধা হবে বা দলের জন্য সুবিধা হবে, বিশেষ করে পারফরমেন্সের ক্ষেত্রে। সেটা যে কোনো পর্যায়ে। হামজা কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। তার আহ, তার যে খেলার যে ধারাবাহিকতা সেটা যদি তিনি ধরে রাখতে পারেন সেই শ্রীলঙ্কার মাঠেও, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে বলা যেতে পারে। তারপরেও যেহেতু ভারত শক্তিশালী প্রতিপক্ষ বা ভারতীয় ন্যাশনাল টিমও সুনীল ছেত্রীর মতো প্লেয়ার আবারও দলে ফিরেছেন, সেটাও কিন্তু অ্যালার্মিং যে বাংলাদেশকে তাকে নিয়ে অবশ্যই বাংলাদেশের একটা আলাদা পরিকল্পনা নিশ্চয়ই কোচ করবেন, যে তাকে মার্ক করার জন্য, তাকে আটকানোর জন্য। তাতে করে হয়তো বাংলাদেশের যে গোল আটকানোর যে বিষয়টা সেটা নিশ্চিত হবে। বাংলাদেশের আরেকটা আমরা নিয়মিত যেটা দেখে থাকি যে বাংলাদেশ শেষ সময়ে গিয়ে গোল হজম করে, কিংবা বাংলাদেশের যে ফিনিশিংয়ের যে দুর্বলতা, সেই দুর্বলতা নিয়ে বা সেট পিস নিয়ে যে কাজ করার বিষয়টি, সেটিও আমরা দেখেছি যে হাভিয়ার কাবরেরা চৌধুরী তো বলেছেন যে সেটা নিয়েও তিনি সেশন করেছেন বা সেই বিষয়টাকে তিনি গুরুত্ব দিয়েছেন, যাতে সামনের বার যাতে এই ধরনের ভুল আসলে আর না হয়। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে বাংলাদেশ টিম 25 তারিখের ম্যাচে যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে যাচ্ছে হামজা চৌধুরীর মতো প্লেয়ারকে নিয়ে খেলার জন্য, সেখানে হয়তো সেটা যদি ধরে রাখা যায়, যেই অ্যাটমসফিয়ার আমরা দেখছি সেটা যদি ধরে রাখা যায়, তাহলে অবশ্যই ভালো একটা ফলাফল কিন্তু অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবে মাঠের খেলায় আমরা যেহেতু গোলের খেলা ফুটবল, সেখানে আমরা অনেক সময় দেখে থাকি যে 90 মিনিট ম্যাচ চললেও যদি শেষ দিকে কেউ ভালো খেলার পরেও গোল হজম করে, তখন কিন্তু আসলে পয়েন্ট খুইয়ে ফেলে বা পয়েন্ট কিন্তু একেবারে 3 পয়েন্ট কিন্তু ছিনিয়ে নেয়। তো সেটা অনেক সময় দুর্ভাগ্যের ব্যাপারও হয়েও দাঁড়ায়। তবে যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারে, আমরা যেটা দেখেছি যে কোচ বারবার বলেছেন যে তার শিষ্য যারা, তাদের প্রত্যেকটা প্লেয়ার যদি তাদের নিজের সেরাটা উপহার দিতে পারেন, তাহলে হয়তো বাংলাদেশ একটি ইতিবাচক ফলাফল পেতে পারে। বিশেষ করে হামজা চৌধুরীর কথা আবারও বলছি যে হামজা চৌধুরীকে নিয়েই কিন্তু ভারতীয় ফুটবল টিম, আমরা দেখেছি যে একেবারে বিশ্ব মিডিয়ায় নিউজ হচ্ছে যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার বাংলাদেশের হয়ে খেলছেন, তারা কিন্তু হামজা চৌধুরীকে আটকানোর জন্য পরিকল্পনা করছেন। এটা একেবারেই নিশ্চিত যে হামজা চৌধুরীর মতো প্লেয়ারকে যদি তারা আটকাতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশকে হারানো তাদের জন্য সহজ হবে। বা আমরা দেখে থাকি যে অধিকাংশ সময় ভারত কিন্তু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ বেশি খেলতে পারে, বা তাদের যে ফুটবল ফেডারেশন রয়েছে তারা কিন্তু নিয়মিত ম্যাচ অ্যারেঞ্জ করতে পারে বা নিয়মিত ম্যাচ আয়োজন করতে পারে, সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে সম্ভব হয় না। বা অনেক সময় আমরা দেখে থাকি যে একটা প্রতি বছর যে ফিফা উইন্ডো রয়েছে, সেই উইন্ডোগুলোতে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পান না। যদিও বাংলাদেশ খেলার মধ্যে থাকেন বা ঘরোয়া ফুটবলে নিয়মিত খেলতে দেখা যায় ফুটবলারদের, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের খেলার তেমন সুযোগ হয় না। সেটা বিশেষ করে ছেলেদের নারী ফুটবল একটু বেশি হলেও পুরুষ ফুটবলেও কম হলেও আছে যে বাংলাদেশ নিয়মিত ম্যাচ খেলার সুযোগ তাদের হয় না। বিশেষ করে আমরা দেখে থাকি যে লাস্ট ইয়ারে আমরা দেখেছি যে বাংলাদেশ যে কয়েকটা ম্যাচ খেলেছে তাদের মধ্যে কিন্তু খুব বেশি ভালো পারফরমেন্স, মানে অর্থাৎ 8টি ম্যাচ খেললেও বাংলাদেশের জয়ের ধারা, বাংলাদেশের মধ্যে 6টি ম্যাচেই কিন্তু বাংলাদেশকে হারতে হয়েছে, এমনকি সেটা বড় ব্যবধানেই বাংলাদেশ হেরেছে। যদিও বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ যারা বিশ্বকাপ খেলেছে সেই দলের সাথে বাংলাদেশের খেলার সুযোগ হয়েছে, কিন্তু সেই ম্যাচ বাংলাদেশকে হারতে হয়েছে বড় ব্যবধানে, বা অন্যান্য যে ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোতে বাংলাদেশ হেরেছে। তো সেই ক্ষেত্রে ভারত একটি শক্তিশালী প্রতিপক্ষ। বাংলাদেশ ভারতকে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ হারাতে পারেনি। সেখানে এইবারের ম্যাচ অবশ্যই বাংলাদেশের জন্য কঠিন হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা কিন্তু একবার জানিয়েছেন যে ভারত ম্যাচটা কিন্তু কঠিন হতে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের প্লেয়ার যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে একটা চ্যালেঞ্জিং ম্যাচ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। যেহেতু হামজা চৌধুরী দলে আছেন, সেই ক্ষেত্রে কিন্তু মানে বাংলাদেশের প্লেয়ারদের বুস্ট আপ করতে সেই হামজা চৌধুরীর যেই অন্তর্ভুক্তি জাতীয় দলে, সেটা কিন্তু সহায়তা করবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের জন্য। আমরা অধীর আগ্রহে বসে আছি বা অধীর অপেক্ষায় বসে আছি যে হামজা চৌধুরী কখন আসবেন, বা যারা টেলিভিশনে দেখছেন বা যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন হামজা চৌধুরী কখন আসবেন। তার জন্য একেবারে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু জোরদার করা হয়েছে। তার জন্য সবাই অপেক্ষায় আছেন যে আমরা
আসা মাত্রই আপনাদেরকে দেখাবো। হামজা চৌধুরী এর মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন, কিন্তু বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা তিনি সেরে তারপর এখান থেকে বের হয়ে সরাসরি তিনি টিম হোটেলে দলের সঙ্গে যোগদান করবেন, সেখানে ডিনার করবেন। আগামীকাল দলের সঙ্গে তিনি যুক্ত হয়ে অনুশীলন করবেন। মাত্র একদিন বাংলাদেশের মাটিতে তিনি বাংলাদেশের হয়ে অনুশীলন করার সুযোগ পাবেন সময় স্বল্পতার কারণে। দর্শক, বাংলাদেশের প্রতি হামজার যে টান সেটা আমরা আগেও দেখেছি যে তিনি বাংলাদেশে বেশ কয়েকবার এসেছেন। তার আগেও তাছাড়াও তিনি তার নিজের এলাকায় এতিমখানা প্রতিষ্ঠা করেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন। সেখানকার মানুষের প্রতি তার একটা যে ভালোবাসা সেটা কিন্তু এই কাজের মাধ্যমে ফুটে উঠেছে। বা তার স্ত্রীও কিন্তু বাংলাদেশের প্রতি তার আগ্রহ রয়েছে, সেখানে তার স্ত্রীর কথাও এখানে অনেক স্থাপনা তিনি নির্মাণ করেছেন। আজকে তিনি ঢাকায় এসেছেন, তারপর তিনি সরাসরি টিম হোটেলে যাবেন। সেখান থেকে এখন পর্যন্ত বাহফের তরফ থেকে যেহেতু জানানো হয়নি যে কোনো অফিসিয়াল কোনো মিডিয়া সেশন কিন্তু আজকে থাকছে না, সেটা বলাই যায়। কারণ যেহেতু আগামীকাল ন্যাশনাল টিমের সংবাদ সম্মেলন রয়েছে। আমরা সচরাচর দেখে থাকি যে বাংলাদেশ টিম কোনো ম্যাচ খেলতে গেলে, দেশের বাইরে খেলতে গেলে তারা কিন্তু সংবাদ সম্মেলন করে, কিংবা দেশের মাটিতেও যদি কোনো ম্যাচ বাংলাদেশ খেলে থাকে তখনও কিন্তু বাংলাদেশকে আমরা দেখে থাকি যে ম্যাচের আগে সংবাদ সম্মেলন করে বা এই দল নিয়ে অবহিতকরণ প্রসঙ্গে তারা একটা সংবাদ সম্মেলন করে। সেটা কিন্তু আগামীকাল রয়েছে। তো আমরা সচরাচর দেখে থাকি যে এরকম যে কোনো ম্যাচ খেলতে যাওয়ার আগে বা যে কোনো ম্যাচ খেলার আগে আমরা দেখে থাকি যে জাতীয় দলের অধিনায়ক থাকেন এবং হাভিয়ার কাবরেরা যে হেড কোচ তিনি থাকেন, অর্থাৎ জামাল ভুঁইয়ার হাভিয়ার কাবরেরা কালকে দুপুর 1টায় যে সংবাদ সম্মেলন রয়েছে সেখানে তিনি হয়তো থাকবেন। কিন্তু হামজা চৌধুরী সেখানে যুক্ত হবেন কিনা সেই বিষয়ে কিন্তু আসলে নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়াও সন্ধ্যা 7টায় যে অনুশীলন রয়েছে সেখানে গণমাধ্যমের জন্য 15 মিনিটের মতো সময় দেওয়া হবে অনুশীলনের গণমাধ্যম কর্মীদের থাকার। অর্থাৎ সেখানে যদি হামজা চৌধুরীকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় তখন হয়তো তিনি কথা বলবেন। যেহেতু ভারত ম্যাচের আগে বাংলাদেশে তিনি প্রথমবারই অনুশীলন করবেন, হয়তো সেখানে তার অনুশীলনের পর তার যে পরিকল্পনা সেই প্রত্যাশা তিনি হয়তো ব্যক্ত করবেন। আমরা দেখাতে চাই যে হামজা চৌধুরীর জন্য যারা অপেক্ষায় রয়েছেন, তিনি যে গেট দিয়ে বের হবেন সেখানে কিন্তু খুব ভিড় আমরা দেখতে পাচ্ছি। বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার জন্য একেবারে সরব অবস্থান নিয়ে আছে যে তাকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা খুবই সচেতনভাবে তাকে টিম হোটেলে পৌঁছে দেওয়া হবে। গতকাল যে আমরা একটা ধস্তাধস্তি দেখেছিলাম যে স্বাভাবিকভাবেই যে একটা ব্যবস্থাপনার অভাব, সেই ঘাটতি আমরা কিন্তু সেটা দেখেছিলাম। তিনি কিন্তু সেটার সাক্ষী হয়েছেন, সেটার সম্মুখীন তিনি হয়েছেন। আজকে সেটা হবেন কিনা সেটা বোঝা যাচ্ছে না। আমরা এই যে ডোমেস্টিক অ্যারাইভাল যে দেখছি সেখানে কিন্তু বাহুফের কোনো স্টাফ বা বাহুফের কোনো কর্মকর্তাকে আমরা দেখতে পাচ্ছি না এখানে। তিনি এখানে আসার পর পরবর্তী কার্যক্রম কী হবে, তিনি গাড়িতে উঠে চলে যাবেন কিনা বা তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন কিনা সেটাও কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না। সেখানে দেশের অধিকাংশ গণমাধ্যমে এখানে উপস্থিত রয়েছে। হামজা চৌধুরীর যে আসছেন সেই সংবাদ কাভার করার জন্য তারাও নিশ্চয়ই চেষ্টা করবেন হামজা চৌধুরীর সঙ্গে কথা বলার, যে তিনি বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য ঢাকায় আসলেন এই প্রথমবার। সেই বিষয়ে নিশ্চয়ই তার সঙ্গে কথা আর চেষ্টা করা হবে গণমাধ্যমের তরফ থেকে। সেই অনুমতি দেওয়া হবে কিনা সেটাও কিন্তু এখনও নিশ্চিত নয়। আমরা অপেক্ষায় আছি হামজা চৌধুরী কখন আসবেন। তিনি 9:40 বিমানবন্দর তাকে বহনকারী যে বিমান রয়েছে সেটা অবতরণ করেছে ঢাকায় এসে। সেখানে যে সেই আনুষ্ঠানিকতা সেরে তিনি এই ডোমেস্টিক অ্যারাইভালের যে গেট রয়েছে এই গেট দিয়ে তিনি বের হয়ে যাবেন। আমরা এখনও বাহফের কোনো কর্মকর্তাকে দেখতে পাইনি, তারা ভেতরে আছেন কিনা সেটাও জানা যায়নি। গতকাল আমরা দেখেছি যে বাহফের 7 জন যে নির্বাহী সদস্য তারা সিলেট থেকেই ঢাকায় ফিরেছিলেন। গতকাল আমরা তাদেরকে হবিগঞ্জের বাহুবলে যে বাড়ি সেই বাড়িতে তারা কেউ যাননি, যদিও তারা গণমাধ্যমে বলেছেন যে হামজার পরিবার অর্থাৎ হামজার বাবা তাদেরকে জানিয়েছেন যে
তাকে তাদের সেখানে না গেলেও চলবে এরকম একটি কথা, সেজন্য তারা যাননি। তো আজকেও আমরা দেখছি গণমাধ্যমের অনেক ভিড়। যে দুইজন নির্বাহী সদস্যের কথা আমরা শুরুর দিকে বলেছিলাম যে জাকির হোসেন চৌধুরী এবং সাইদ হাসান কানন আজকে উপস্থিত থাকবেন এখানে, সেটা ফাহাদ করিম আমাদেরকে জানিয়েছিলেন বাহুফের সহসভাপতি। তো তারা আসছেন কি না আমরা এখন পর্যন্ত আমরা দেখিনি। এই ডোমেস্টিক রাইভারের যে গেট তার আশেপাশে কিন্তু আমরা তাকে দেখিনি, তাদের দেখিনি। লম্বা সময় তখন কথা বলছেন দর্শক এখন প্রায় 10:30 কাছাকাছি, 10:16 বাজে আমরা ঘড়িতে দেখলাম। এখনও হামজা চৌধুরী যে আনুষ্ঠানিকতা রয়েছে সেখান বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেটা হয়তো শেষ হয়নি, এই জন্য তিনি এখন পর্যন্ত বের হতে পারেননি। রাত হয়ে যাচ্ছে দর্শক। আমরা গতকাল জেনেছিলাম যে তিনি এখান থেকে হাই কমিশনে যাবেন, ব্রিটিশ হাই কমিশনে। সেটা আজকে তার যাওয়া হচ্ছে না। এখান থেকে তিনি সরাসরি যে টিম হোটেল রয়েছে সেখানে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। হয়তো সেখানে তিনি ডিনার করবেন তার টিমমেট যারা রয়েছে তাদের সঙ্গে। টিম হোটেলে নিশ্চয়ই প্লেয়ারদের পাশাপাশি বা টিম ম্যানেজমেন্টের পাশাপাশি বাহুফের যেই কর্মকর্তা রয়েছে তারা নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করছেন। নিশ্চয়ই টিম হোটেলের আশেপাশে তার যে সমর্থক রয়েছেন, বাংলাদেশের ফুটবলারদের যেই বাংলাদেশের ফুটবলের যে কিছু ফোরাম, সাপোর্টার্স ফোরাম রয়েছে বা সমর্থকদের যেই বিভিন্ন অর্গানাইজেশন অর্থাৎ সংগঠন রয়েছে, তারাও নিশ্চয়ই এই হামজা চৌধুরীকে এক পলক দেখার জন্য তারা নিশ্চয়ই অপেক্ষা করছে বা তারা চায় যে হামজা চৌধুরীকে ঢাকায় আসার পর যে কি সংবর্ধনা সেটা দিতে চায়। কারণ হামজা চৌধুরীকে ফুটবল নিয়ে যেসব সংগঠনগুলো কাজ করে তারা কিন্তু গতকাল সিলেটে আমরা দেখেছি যে তাকে সংবর্ধনা দিয়েছে, তার জন্য ব্যানার ফেস্টুন করেছে, বা সে যে প্রায় 2 ঘন্টা সময় নিয়ে তার বাহুবলে, তার হবিগঞ্জের বাহুবলে তার যে পৈতৃক নিবাস সেখানে তিনি গিয়েছেন, তার গাড়ির পিছু পিছু তার সমর্থকরা কিন্তু সেখানে গিয়েছেন। যদিও সেই চিত্র আজকে বাংলাদেশে ঢাকার মধ্যে নেই। প্রথম দিনে আমরা যেটা দেখেছি সেটা ঠিক উল্টো চিত্র আজকের বিমানবন্দরে। তো সেটা আগামীকাল কেমন হবে সেটা এখনই বলা যাচ্ছে না। যেহেতু বসুন্ধরা কিংস এরিনায় অনুশীলন হবে, সেখানে তার জন্য নিরাপত্তা বেষ্টনী থাকবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার থাকবে। নিশ্চয়ই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন, তার নিরাপত্তার বিষয়টি নিয়েও বাহুফে খুবই সরব। তো সেই ক্ষেত্রে কালকে তারা তাকে দর্শকদের সাথে আসলে কোনো কথা বলার বা দেখা করার বা মত বিনিময়ের কোনো সুযোগ দেওয়া হবে কি না সেটা কিন্তু এখনও নিশ্চিত নয়। সিলেটে তিনি তার ভক্ত সমর্থক কিংবা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। অনেক সময় তাকে সেখানে দিতে হয়েছে, বিশ্রামের খুব একটা সময় তিনি পাননি। আমরা সকাল থেকে দেখেছি যে তিনি ঈদ উপলক্ষে, সামনে যে ঈদ রয়েছে পবিত্র ঈদ উল ফিতর, সেজন্য কিন্তু তিনি তার পক্ষ থেকে উপহার দিয়েছেন তার এলাকাবাসী বা তার স্বজন যারা রয়েছেন, তার সমর্থক যারা রয়েছেন, সেটাও কিন্তু আমরা আজকে দেখেছি যে তার নিজ বাড়িতে তিনি সেটা করেছেন। তো তাছাড়াও তিনি সেখানে সেই ব্যস্ত সময় পার করার পর তিনি কিন্তু 8:50 যে বিমান সিলেট থেকে, সেখান থেকে তিনি ঢাকায় এসেছেন। তাকে বহনকারী বিমান 9:40 এখানে এসে অবতরণ করেছে। দর্শক, হামজা চৌধুরী যে 4-5 বছর আগে থেকে যেই খেলার চেষ্টা করেছেন বাংলাদেশ দলে, তার দেখা দেখি কিন্তু অনেক প্রবাসী ফুটবলারই আগ্রহী হয়েছেন। এর মধ্যে অনেক প্রবাসী ফুটবলার, হামজা চৌধুরীর আগে অনেক প্রবাসী ফুটবলারই বাংলাদেশ দলে খেলেছেন বা খেলছেন। আমরা তারিক কাজীর কথা যদি বলি, জামাল ভুইয়ার কথা যদি বলি, তারা এখনও জাতীয় দলে খেলে যাচ্ছেন। আমরা এই গত সপ্তাহেও দেখলাম যে ফাহমিদুল, যে ইতালিয়ান চতুর্থ বিভাগের যে লিগ, সেখানকার লিগে খেলা ফুটবলার ফাহমিদুল ইসলাম, তাকেও আমরা দেখেছি যে তিনি বাংলাদেশের সঙ্গে যোগ দিয়েছেন। যদিও তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বা তার বয়সের কারণে, সেটা আমরা আজকে সকালেই জানতে পেরেছি। তিনি সৌদি আরব থেকে সরাসরি ইতালিতে পৌঁছে গিয়েছেন। এটা নিয়ে বাংলাদেশের সমর্থকদের একটা
আমরা আন্দোলনও দেখতে পেয়েছি তাকে কেন দল থেকে বাদ দেওয়া হলো। যদিও কোচ কিন্তু বলেছেন যে তাকে ভবিষ্যতের জন্য বিবেচনা করা হবে, তার বয়স কম বা তাকে সামনে অন্তত 23 দলেও আসলে রাখার বা দলে নেওয়ার জন্য বিবেচনা করা হতে পারে, সেই কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। তো হামজা চৌধুরী আসার পর কিন্তু একেবারে তিনি সবার চোখ একেবারে তার দিকে বলা যায়, যে তার দেখা দেখি হয়তো ইউরোপিয়ান লিগে খেলা অনেক ফুটবলার, অনেক প্রবাসী ফুটবলার যারা রয়েছেন, এটা কিন্তু একেবারে ফলো করে প্রচার হচ্ছে হামজা চৌধুরী বাংলাদেশে আসছেন বা বিশ্ব মিডিয়া কিন্তু জানছে। এতে করে অন্যান্য যে প্রবাসী ফুটবলার রয়েছে তারা কিন্তু আগ্রহী হবে, বিশেষ করে ইউরোপিয়ান লিগে খেলা ফুটবলার যারা রয়েছে। আমরা দেখেছি যে বাহুফেও সেই কার্যক্রম কিন্তু চালাচ্ছে, যে তাদের রাডারে অনেক প্লেয়ার রয়েছে যে যারা ন্যাশনাল টিমের হয়ে খেলতে চায় বা বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে চায়। বাংলাদেশের অনেক মানুষ রয়েছে যে তারা দেশের বাইরে থাকেন বা দেশের বাইরের লিগে খেলে থাকেন। আমরা হামজা চৌধুরীর কথাই যদি বলি, হামজা চৌধুরী খুব অল্প বয়স থেকে লেস্টার সিটির যেই বয়সভিত্তিক দল বা সেখানে একেবারে শুরু থেকে তার যে কোচিং, তার ফুটবলের যে শুরুটা সেটা কিন্তু এই লেস্টার সিটিকে দিয়েই। সেখানে দীর্ঘদিন তিনি খেলেছেন, একেবারেই তার খেলা নিয়ে তার ভক্তদের যে উন্মাদনার কথা আমরা জানতে পারি। দীর্ঘদিন তিনি সার্ভিস দিয়েছেন, FA কাপ জিতেছেন লেস্টার সিটির হয়ে। এটা একটা মেজর ট্রফি নিঃসন্দেহে, যে তিনি এই লেস্টার সিটির হয়ে তিনি ট্রফিটা জিতেছেন। তারপর তাকে এর আগেও তাকে লোনে অনেক জায়গায় লেস্টার সিটি খেলতে পাঠিয়েছে, এবারও এই শেফিল্ড ইউনাইটেডে তাকে খেলতে পাঠানো হয়েছে। তারপর আবারও হয়তো তিনি লেস্টার সিটিতে ফিরে যাবেন। তার বয়স খুব বেশি নয়, আমরা যতদূর জানি যে 27 বছরের একটু বেশি তার বয়স, অর্থাৎ আরও দীর্ঘদিন দলকে, তার ক্লাবকে কিংবা বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সার্ভিস দেওয়ার মতো সময় কিন্তু রয়েছে যে তিনি খেলতে পারবেন বাংলাদেশের হয়ে। সেটা ধারণা করা যায় যদি বড় কোনো ইনজুরি না হয়ে থাকে। আমরা দেখে থাকি যে তারা কিন্তু বিশেষ করে হামজা চৌধুরীর ফ্যামিলি খুব সচেতন। আমরা শুরু থেকে দেখেছিলাম যে হামজা চৌধুরীর বাবা খুব চিন্তার কথা জানিয়েছিলেন যে বাংলাদেশে তিনি খেলতে আসছেন সেখানকার মেডিকেল টিম নিয়ে। যদিও বাংলাদেশের মেডিকেল কমিটির চেয়ারম্যান নিশ্চিত করেছিলেন যে তিনি আন্তর্জাতিক মানের যে মেডিকেল ব্যবস্থা, সেই ব্যবস্থা তিনি রাখবেন হামজা চৌধুরীর জন্য, যাতে করে হামজা চৌধুরীর কোনো ধরনের সমস্যা না হয়, বা এটা যাতে একটা উদাহরণ তৈরি হয় যে বাংলাদেশে হয়ে খেলার পর আসলে মেডিকেল টিম বা ফিজিও নিয়ে কোনো সমস্যা তাকে মোকাবিলা করতে হয়নি বা কোনো প্রতিবন্ধকতা তাকে মোকাবিলা করতে হয়নি, সেটা তিনি আমাদেরকে নিশ্চিত করেছিলেন। যদিও আমরা তার মধ্যে আবার গুঞ্জনও শুনেছি যে হামজা চৌধুরী তার নিজের জন্য তার মেডিকেল টিম নিয়ে আসবেন তার ম্যাচের খেলার আগে, কিংবা ফিজিও তার সঙ্গে থাকবেন তার নিজের, সেটাও শুনেছিলাম। তো যদিও সেটা আমরা এখন পর্যন্ত সরাসরি দেখিনি, সেটা ম্যাচ হলে বা ম্যাচের আগেই আমরা নিশ্চয়ই সেটা দেখতে পাবো। তো দর্শক, অপেক্ষা কিন্তু বাড়ছে। সবচেয়ে বেশি অপেক্ষা আমরা দেখছি যে গণমাধ্যম কর্মীদেরই। এখানে সমর্থকদের সংখ্যা একেবারে নেই বললেই চলে। গণমাধ্যম কর্মী আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই ভিড় করছেন হামজা চৌধুরী যে আসবেন তাকে দেখার জন্য। আমরা প্রবাসী ফুটবলারদের কথা বলছিলেন যে আমরা একদিন দেখেছিলাম যে বাহুফের তরফ থেকে বলা হয়েছিল যে অনেক প্লেয়ারই এখনও বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় আছেন, বা সেটা নিয়ে ফুটবল ফেডারেশন কাজ করছে যে অনেক বিদেশি প্লেয়ার অনেক প্লেয়ার এখানে খেলবেন, অনেক প্লেয়ার অপেক্ষায় রয়েছেন যে বাংলাদেশের হয়ে খেলার। যে হামজা চৌধুরীর মাধ্যমে যে একটি দ্বার উন্মুক্ত হলো, বা যেই একেবারে যেরকম একটি প্রচারণা হামজার মাধ্যমে হয়ে গেল, সেটা কিন্তু প্রবাসী ফুটবলারদেরকে আগ্রহী করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। দর্শক, আমরা আগেও বলছিলাম যে হামজা চৌধুরী গতকাল কিন্তু 8 নাম্বার জার্সির কথা বলেছিলেন, যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কয় নাম্বার জার্সি পরে আপনি খেলতে চান। তিনি 8 নাম্বার জার্সির কথা জানিয়েছেন। সেই জার্সি নিয়ে কোনো ফটো সেশন হতে পারে, যেহেতু আজকে তিনি ঢাকায় আসছেন, তিনি নিশ্চয়ই অ্যাওয়ে জার্সি যেটা রয়েছে সেটা নিশ্চয়ই পাবেন দলের সঙ্গে যোগ দেওয়ার পরপরই। তাছাড়াও প্র্যাকটিস জার্সিও নিশ্চয়ই পাবেন। তখন হয়তো জানা যাবে যে তিনি যেটা চেয়েছেন, যে 8 নম্বর জার্সি তিনি চেয়েছেন সেটা তিনি পেয়েছেন কিনা, সেটা নিশ্চয়ই আমরা আজ বা কালের মধ্যেই জানতে পারবো। কালকে তিনি অনুশীলনও করবেন,
বা বাহফের তরফ থেকে জানানো হবে যে তিনি বাহফে এরই মধ্যে দুটি স্পন্সর পেয়েছে, একটি কিট স্পন্সর পেয়েছে, দৌড় তাদের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ দৌড়ের জার্সি পরে শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে মাঠ মাতাবেন। তাছাড়াও ইউসিবির একটি স্পন্সর খুব সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পেয়েছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য, জাতীয় ফুটবল দলের জন্য অবশ্যই বা বাহুফের জন্য এটা একটা বড় ব্যাপার, কারণ এতে করে যখন কিনা হামজা চৌধুরী দৌড়ের জার্সি পরে খেলবে, স্বাভাবিকভাবে এটা একটা ব্র্যান্ডিং হবে বা অন্যান্য যে স্পন্সর আমরা অন্যান্য সময় দেখে থাকি যে স্পন্সরের যে একটি খরা, সেটা কিন্তু আমরা দেখে থাকি যে বাহুফে অনেক সময় স্পন্সর পায় না। আমরা অনেক সময় দেখে থাকি যে স্পন্সরের যে একটি খরা, অনেক বছর পর যে বাংলাদেশ স্পন্সর, বিশেষ করে আমরা ঘরোয়া লিগে থেকে থাকি যে স্পন্সরের ঘাটতি অনেক সময় দেখা যায়, শেষ দিকে বাংলাদেশকে স্পন্সর ম্যানেজ করতে হয়, কিংবা অনেক সময় দেখে থাকি যে খেলা শুরু হয়ে গেছে, যে কোনো একটা ঘরোয়া লিগের যে মৌসুম, সেই মৌসুম শুরু হয়ে গেছে, সেই মৌসুম চলমান, তার মাঝখানে স্পন্সর বাহুফে পায়, বা যেই পেশাদার যে পন্থা রয়েছে, সেই পন্থায় কিন্তু আমরা অনেক সময় স্পন্সর বাহুফেকে ম্যানেজ করতে পারার যে বিষয়টি, সেটা কিন্তু দেখা যায় না। তো এবার বাংলাদেশ ভারতের সাথে ম্যাচ খেলার আগে কিন্তু বাংলাদেশ দুটি স্পন্সর পেল, একটা দৌড় আর একটা ইউসি ব্যাংকের যে স্পন্সর। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে হামজা চৌধুরীর জন্য যে গণমাধ্যম যে ক্যামেরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে, অর্থাৎ ডোমেস্টিক অ্যারাইভালের যে গেট রয়েছে, সেই গেটের সামনে কিন্তু তারা এগোচ্ছে, সেটা একটি গাড়ির জন্য। তো এখন পর্যন্ত অপেক্ষা করছে। আমরা জানতে পেরেছি যে 9:40 হামজা নেমেছেন, তাকে বহনকারী যে বিমান সেটা অবতরণ করেছে 9:40। এখন প্রায় 10:30 বেজে গেছে বলা যায়, এখনও হামজা চৌধুরী বের হননি। যে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা তিনি সারবেন। সেখান থেকে তিনি আসার পর সরাসরি তিনি দলের সঙ্গে গিয়ে যোগ দিবেন, যে 5 তারকা হোটেল রয়েছে ঢাকায়, সেখানে তিনি যোগ দেবেন। হয়তো হামজা চৌধুরী হয়তো আসছেন। এর মধ্যে আমরা দেখছি যে হামজা চৌধুরীকে বহনকারী বিমানে থাকা যেই যাত্রীরা রয়েছে, তারাও কিন্তু বের হচ্ছেন ধীরে ধীরে। তো অর্থাৎ ধরে নেওয়া যায় যে খুব শিগগিরই হামজা চৌধুরী যেই ডোমেস্টিক অ্যারাইভালের গেট, সেই গেট দিয়ে কিন্তু বের হয়ে আসবেন তিনি। আমরা প্রত্যাশা করতেই পারি যে অল্প সময়ের মধ্যে, আর কয়েক মিনিটের মধ্যে নিশ্চয়ই হামজা চৌধুরী তার দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই ডোমেস্টিক অ্যারাইভালের যে গেট, সেখান দিয়ে তিনি বের হবেন। দর্শক, ভারতের সঙ্গে যে ম্যাচ, সেই ম্যাচ শেষ হওয়ার পরপরই আবারও তার যে ক্লাবে ব্যস্ততা রয়েছে হামজা চৌধুরী, তাকে সেখানে ফিরে যেতে হবে। তারপর AFC এশিয়ান কাপ আছে, বাংলাদেশের আরও ম্যাচ রয়েছে, সেই ম্যাচে নিশ্চয়ই তিনি আবারও দলের সঙ্গে যোগ দেবেন, যদি সব কিছু ঠিক থাকে। আমরা মাত্রই হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন, বা যদিও কোচ বলছিলেন যে হামজাকে যে কোনো জায়গায় খেলানো যেতে পারে, দলের প্রয়োজন তিনি যে কোনো জায়গায় খেলবেন, সেটা উপর থেকে নিচ পর্যন্ত যে কোনো জায়গায় তিনি হয়তো দলের জন্য সার্ভিস দিয়ে যাবেন। সেটা তিনি রক্ষণভাগেও তিনি খেলতে পারেন, বা মিডফিল্ডে খেলতে পারেন, কিংবা তিনি ফরওয়ার্ড যে জোন রয়েছে সেখানেও তিনি খেলতে পারেন। সেই সক্ষমতাও তার আছে, সেটা কোচ আমাদেরকে বলছিলেন, বা টিম ম্যানেজমেন্টও আসলে চায় যে হামজা চৌধুরী তার যেই পছন্দের জায়গা, সে যে জায়গায় খেলতে চান, তার জন্য যেখানে সুবিধা হয়, বা দলের ভালোর জন্য যেটা হবে, সেটাই নিশ্চয়ই হামজা চৌধুরী করতে চাইবেন। দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই হামজা চৌধুরী টিম হোটেলে যোগ দেবেন। এখান থেকে বের হয়েই আমরা তার অপেক্ষায় রয়েছি। দর্শকরাও নিশ্চয়ই অপেক্ষায় রয়েছেন যে
বিশেষ করে ঢাকার যে দর্শক, আমরা গতকাল সিলেটে যে জনসমুদ্র দেখেছি, সেরকম হয়তো মানুষ রাতের বেলা নেই, কিন্তু টেলিভিশনের পর্দায় নিশ্চয়ই দর্শকরা অপেক্ষা করছেন হামজা চৌধুরীর ঢাকায় আসার খবরটি দেখার জন্য। ঢাকায় এসেছেন, আমরা এর মধ্যে নিশ্চিত করেছি প্রায় ঘণ্টাখানেক সময় হয়ে গেছে যে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন, কিন্তু তার যে আনুষ্ঠানিকতা রয়েছে বিমানবন্দরে সেটা সেরে তারপরেই তিনি গাড়িতে করে তিনি দলের সঙ্গে যোগ দিতে টিম হোটেলে যাবেন। দর্শক, মিডিয়ার কথা একটু বলতে হয় যে হামজা চৌধুরী ইংল্যান্ডের লেস্টার সিটিতে যতদিন খেলেছেন তিনি হয়তো এত মিডিয়া বা খুব অল্প দিনে 2-1 দিনে মিডিয়ার সঙ্গে আসলে এত সেশন তাকে পার করতে হয়নি বা এত সময় তাকে দিতে হয়নি। হয়তো তিনি হয়তো অবাকই হয়েছেন যে বাংলাদেশের গণমাধ্যম কিংবা বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবাসেন, বা সে বাংলাদেশে আসায় এটা যে বাংলাদেশের মানুষের জন্য বা বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষ যারা রয়েছে তাদের জন্য যে একটা উৎসবের বিষয়, তাদের জন্য যে একটা উৎসবের উপলক্ষ তিনি এনে দিয়েছেন তা এই দলে অন্তর্ভুক্তির বিষয়টি দিয়ে, সেটা কিন্তু তিনি গতকালই প্রমাণ পেয়েছেন সিলেটের ওসমানী বিমানবন্দরে নামার পরপরই। তাছাড়াও তার গ্রামের মানুষ, তিনি অন্যান্য সময়ও তার নিজ বাড়িতে গিয়েছেন। এত মানুষ কিংবা এত গণমাধ্যম বা ফুটবল তার জাতীয় দলে খেলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেটা কিন্তু তিনি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে। সেটা কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি, হয়তো অনেক বেশি সমর্থক নেই, রাত হয়ে গেছে, অনেক সমর্থক নিশ্চয়ই তার জন্য টিম হোটেলে অপেক্ষা করছে, কিংবা কালকে সন্ধ্যা 7টায় যে অনুশীলন রয়েছে কিংবা দুপুর 1টায় যে প্রেস কনফারেন্স রয়েছে সেখানে হয়তো দর্শকদের একটা ভিড় থাকবে তাকে দেখার জন্য। হামজাকে অনেকেই দেখেছেন হয়তো, কিন্তু বাংলাদেশের মাটিতে কিন্তু এই প্রথমবারের মতো তিনি অনুশীলন করবেন বাংলাদেশের হয়ে ম্যাচ খেলার জন্য। বাংলাদেশের প্র্যাকটিস জার্সিতে তিনি অনুশীলন করবেন। দর্শক, আমরা দেখছি যে সবাই হামজার অপেক্ষায় আছেন। হামজা চৌধুরী হয়তো আর কিছুক্ষণের মধ্যেই, কয়েক মিনিটের মধ্যেই তিনি এখান থেকে বের হবেন। সবাই তার অপেক্ষায় রয়েছেন। দর্শক, হামজা চৌধুরীর অপেক্ষায় আর কিছুক্ষণের মধ্যেই তিনি যে ডোমেস্টিক অ্যারাইভালের যে গেট রয়েছে এখান দিয়ে তিনি বের হবেন। তারপর এখান থেকে তিনি রওনা হবেন টিম হোটেলের পথে। সবাই তার জন্য অপেক্ষা করছে। রাত হয়ে গেছে 10:30টারও বেশি সময়ে আমরা দেখছি যে রাত 10:33 বাজে এখন। হামজা চৌধুরী বের হবেন আর কিছুক্ষণের মধ্যেই, সেটার অপেক্ষায়। আমরা দেখলাম যে বাহুফের যে ফটোগ্রাফার একজন, তিনি কিন্তু মাত্র আসলেন। বাহুফের একজন স্টাফও আসছেন, অর্থাৎ হামজা চৌধুরী কিন্তু হামজা চৌধুরীকে বহন করার জন্য যে গাড়ি, সেই গাড়ির বিষয়টি তিনি খোঁজ করছেন, অর্থাৎ হামজা কিন্তু আসছেন। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে সাদা টি শার্ট পরে হামজা চৌধুরী বের হয়ে আসছেন, হাঁটি হাঁটি পায়ে তিনি দর্শকদের যে অপেক্ষার অবসান, তিনি ঢাকায় আসবেন সেটা কিন্তু হয়ে গেল। তিনি ঢাকায় এসে পৌঁছেছেন, তার পৌঁছানোর ঘণ্টাখানিক পর তিনি বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সেরে তিনি কিন্তু বের হয়ে আসছেন। তিনি তার যে সতীর্থ রয়েছে তাদের সঙ্গে তিনি যোগ দেবেন। আমরা ভাবে মিডিয়া এক্সিকিউটিভকে দেখতে পেলাম, তিনি আগে এসেছেন
হামজা চৌধুরীও চলে এসেছেন একেবারে গেটের সামনে। আমরা ভাবে সাধারণ সম্পাদককে দেখতে পেলাম ইমরান হোসেন তুষার, তিনি মাত্র বের হলেন। তারা হামজাকে নেওয়ার জন্য যে গাড়ির বিষয়টি সেটা তিনি খোঁজ করছেন। হামজা চৌধুরী, হ্যাঁ, এরই মধ্যে হামজা চৌধুরীকে শ্রদ্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সাইদ হাসান কারণের জাকির হোসেন চৌধুরী হামজা চৌধুরীর সঙ্গে আছেন, তারা ভেতরেই ছিলেন এতক্ষণ। তিনি গণমাধ্যমের সঙ্গে তিনি আমরা চেষ্টা করব প্লিজ ভাই কেমন ছিল ফ্লাইট? আমরা কিন্তু নিয়ে যেতে পারবো। ভাই কার কিন্তু নিয়ে যাব। ভাই কালকের প্রস্তুতি সম্পর্কে কিছু যদি বলতেন। ভাই কালকের প্রস্তুতি যে আচ্ছা আপনারা একটু দাঁড়ান। আমরা একটু দাঁড়ান। কিছু না ভাই, আপনারা কি বলছিলেন? প্রস্তুতি কেমন ছিল? ওকে ওকে। কালকের প্রস্তুতি নিয়ে যদি কিছু বলতেন। ভাই প্রস্তুতি ভাই কেমন ছিল? কালকের আপনারা প্রস্তুতি যদি কিছু শুনতে চান, না চুপ থাকতে চুপ হবে, থাকতে সবাই চুপ থাকতে হবে। চুপ থাকতে হবে। একজন কথা বলেন, প্রশ্ন করেন, থাকতে হবে। ভাই কালকের প্রস্তুতি কেমন ছিল? কালকের প্রস্তুতি কেমন ছিল? ভালো লাগছে। এই বাংলাদেশে আসলে সবকিছু মিলে কেমন লাগলো আর কি? এই যে খুব ভালো লাগছে আমার। আচ্ছা, আপনি প্রায় 9000 কিলোমিটার এই দিনে জার্নি করেছেন, এটা কি আপনার জন্য প্রেসার হয়ে যাচ্ছে কিনা? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্লান্ত নাকি? খানিকটা ক্লান্ত মনে হচ্ছে নাকি? খানিকটা ক্লান্ত মনে হচ্ছে নাকি? খানিকটা টায়ার্ড? ওকে ওকে। ভারতের বিপক্ষে জেতা হবে। ভারতের বিপক্ষে জেতা হবে। কিভাবে দেখছেন? ভারতের বিপক্ষে জেতা হবে। ভারত শক্তিশালী প্রতিপক্ষ, বিষয়টাকে কিভাবে দেখছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, অনেক ধস্তাধস্তি কিন্তু হয়ে গেল এই হামজা চৌধুরীর সঙ্গে। তিনি কিন্তু আজকেও একটি বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলেন। এই ঢাকার বিমানবন্দরে এসে বাহুফে কিন্তু তেমন কোনো ব্যবস্থা করতে পারেনি। তাদের যে ব্যবস্থার যে ঘাটতি সেটা কিন্তু আজকেও ফুটে উঠলো। এই সব সময় সে যখন তিনি ছাড়াও অনেক বড় প্লেয়ার বা বাংলাদেশ যখন ট্রফি জিতে আসে সেটাও কিন্তু আমরা দেখে যাই যে অব্যবস্থাপনা সাক্ষী। তারপরও তিনি হাসি মুখে, আমরা দেখছি তিনি এখনও হাসছেন, হাসি মুখে তিনি কিন্তু এটা মেনে নিয়েছেন যে বাংলাদেশের মানুষের ভালোবাসার কথাটা তিনি চিন্তা করে তিনি এখন গাড়িতে করে রওনা হচ্ছেন টিম হোটেলের পথে। তার সঙ্গে বাহুফের কার্যনির্বাহী কমিটির সদস্য রয়েছেন জাকির হোসেন চৌধুরী এবং সাবেক ফুটবলার সাইদ হাসান কানন। তার গাড়িও কিন্তু আটকে গেছে, রওনা হতে পারছে না টিম হোটেলের উদ্দেশ্যে। বাহুফের যেই ব্যবস্থাপনার অভাব আমরা বারবার বলে আসছি, গতকালও সেটা আমরা সিলেটে দেখেছি, আজকেও সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পেলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে যে পরিস্থিতিটা স্বাভাবিক করা, তার গাড়িটা যাতে বের হয়ে যেতে পারে সেই চেষ্টা কিন্তু করছেন আইন শৃঙ্খলাকারী বাহিনী কিংবা বাহুফের স্টাফ একজন বাইরে রয়েছেন আমরা দেখছি। খুব সময় নিচ্ছে গাড়িটা বের হতে। হামজা চৌধুরী এখন টিম হোটেলে চলে যাবেন। যে অব্যবস্থাপনার সাক্ষী তিনি হলেন সেটা কিন্তু যে অব্যবস্থাপনার সাক্ষী হামজা হলেন সেটা তিনি হাসি মুখেই একেবারে মেনে নিলেন। গতকালও কিন্তু এরকম তাকে ধাক্কি বা ঠেলাঠেলির যে বিষয়টা সেটা কিন্তু আমরা দেখেছি। আজও সেই একই দৃশ্যের অবতারণা, তাকে এরকম বাজে একটা অভিজ্ঞতা হতে হলো, তিনি সেটা মেনে নিয়েছেন। কারণ বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। বা ফুটবল ফেডারেশনের যেই চূড়ান্ত ব্যর্থতা এই বিষয়টাতে, যে একজন বড় তারকা আসবেন কিংবা বাংলাদেশ ট্রফি নিয়ে কোনো একটা দল আসবে, সেই সময়টাতে কিন্তু আমরা নিয়মিত দেখে থাকি যে এরকম ধস্তাধস্তির শিকার কিন্তু প্লেয়াররা হন। সেটাই কিন্তু আজকে হলো। দর্শক, হামজা চৌধুরী রওনা হয়ে গিয়েছেন টিম হোটেলের উদ্দেশ্যে। আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে সেই আপডেট আপনাদেরকে জানানোর জন্য। আপনারা অবশ্যই এখন টেলিভিশনের সঙ্গেই থাকবেন।